48 laws of power. প্রথম নিয়ম, নেভার আউটশাইন দ্য মাস্টার। আপনার উপরে যারা আছেন বা আপনার মাস্টার যারা আছেন তাদের সর্বদা শ্রেষ্ঠ অনুভব করান। তাদের খুশি এবং প্রভাবিত করার আকাঙ্ক্ষায় আপনার প্রতিভা প্রদর্শনে খুব বেশি এগিয়ে যাবেন না। এতে করে তারা ভীতি আর নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। আপনাদের ঊর্ধ্বতনদের বা যারা আপনাদের মাস্টার রয়েছেন তাদের মেধার থেকেও তাদেরকে বেশি মেধাবী দেখান। এতে করে আপনি ক্ষমতার উচ্চতায় পৌঁছাবেন। নিকোলাস ফুকেট। লুইস 14 যখন রাজা ছিলেন তখন তার অর্থমন্ত্রী ছিলেন। এমন একজন অর্থমন্ত্রী যার পরিচিতি ছিল তার বিলাসবহুল পার্টির জন্য। তিনি অর্থ সম্পদ খুব পছন্দ করতেন, কেননা তিনি একটি ব্যয়বহুল জীবন পরিচালনা করতেন এবং রাজার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যেও তিনি একজন ছিলেন। এখন ঘটনা ছিল 1661 সালের, যখন তৎকালীন প্রধানমন্ত্রী জুলস মাজারিনের মৃত্যু হয় এবং সবাই ভেবেছিল অর্থমন্ত্রীকে উত্তরসূরি হিসেবে মনোনীত করা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর পদটিকেই রাজা লুইস বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই ফুকেট সন্দেহ করেন তিনি রাজার অনুগ্রহের বাইরে চলে যাচ্ছেন এবং পুনরায় রাজার প্রিয়পাত্র হতে তাকে কিছু একটা করতে হবে। তাই তিনি বিশ্বের সবচেয়ে দর্শনীয় একটি পার্টির আয়োজনের কথা চিন্তা করেন। পার্টির আয়োজনের কারণ হিসেবে ফুকেট তার নবনির্মাণকৃত মহল ভক্সলে ভিকোমটের উদ্বোধনীকে দেখান, কিন্তু বাস্তবিক উদ্দেশ্য ছিল রাজাকে সম্মানিত করা এবং শ্রদ্ধা জানানো। নিকোলাসের পার্টি আসলে ইউরোপের সেই সময়ের সবচেয়ে উজ্জ্বল অভিজাত্যের প্রকাশ ছিল, যেখানে ফ্রান্সের জাঁকজমকপূর্ণ 7 কোর্স ডিনারের মাধ্যমে পার্টি শুরু হয়, যার স্বাদ ফ্রান্সে আগে কখনো কেউ পাননি। ছিলেন অনেক অভিজাত ব্যক্তিত্ব, ছিলেন মহান মহান মনীষীবৃন্দ। নিকোলাস রাজার কিছু বন্ধু বান্ধবদেরকেও আমন্ত্রিত করেছিলেন। পার্টির সন্ধ্যাকে আরও বিশেষায়িত করতে বিখ্যাত লেখক মলিয়ের একটি বিশেষ নাটক লিখেছিলেন, যা মলিয়ার নিজেই পরিবেশন করবেন বলেছিলেন। পুরো সময় ধরে নিকোলাস রাজার পাশেই ছিলেন। যেভাবে রাজাকে বিশেষায়িত করতে হবে তা অতি সম্মানপূর্বকভাবে রাজাকে পরিবেশন করেছিলেন। রাজার বন্ধুরাও নিকোলাসের জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজনে খুব প্রভাবিত ও মুগ্ধ হয়েছিলেন। এটা তাদের জীবনে দেখা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। পরের দিন রাজার প্রধান বন্দুকধারী দি আর্ডগান ফুকেটকে গ্রেফতার করেন। তিনি দেশের কোষাগার থেকে চুরির অভিযোগে বিচারের মুখোমুখি হন, কিন্তু আসলে তার বিরুদ্ধে অভিযোগ করা বেশিরভাগ চুরি তিনি রাজার পক্ষে এবং রাজার অনুমতি নিয়ে করেছিলেন। রাজার কথা চুরি করেও ফুকেটকে দোষী সাব্যস্ত করে ফ্রান্সের বিচ্ছিন্ন কারাগারে পাঠানো হয়। কিন্তু এমন কেন হলো? কেন নিকোলাস ফুকেটের শাস্তি হলো? লুইস 14 দ্য সান কিং একজন গর্বিত অহংকারী ব্যক্তি ছিলেন, যে কিনা সবসময় মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চেয়েছিলেন। তাই তিনি কারো দ্বারা বিলাসবহুল আচরণের মুখোমুখি হতে পারেননি। সেই জন্য নিকোলাস ফুকেট রাজার প্রতি তার আনুগত্য নিষ্ঠা প্রদর্শন করতে গিয়ে তার উল্টো পরিস্থিতির মুখে পড়ে যান। পার্টি এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে তার প্রদর্শনে রাজার চেয়ে নিকোলাসের উপরেই সবাই বেশি মুগ্ধ এবং রাজার বন্ধুরাও তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। নিকোলাসের প্রতি প্রত্যেকটা প্রশংসা রাজার ব্যক্তিত্বে তখন আঘাত করেছিল। এই জন্য না চেয়েও নিকোলাস রাজাকে অনিরাপদ অনুভূতি দিয়েছিলেন, তার আত্মবোধকে ভারসাম্যহীন করে দিয়েছিল। শুধু তাই নয়, বরং রাজা পরবর্তীতে নিকোলাসের স্থানে লুইস জিন কোলবার্টকে অর্থমন্ত্রী স্থলাভিষিক্ত করেন, যিনি তার কৃপণতা ও নিস্তেজ পার্টি দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। কোলবার্টের মাধ্যমে কোষাগার থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাজা লুইস ফুকেটের থেকেও গৌরবময় প্রাসাদ নির্মাণ করেন এবং প্রাসাদের উদ্বোধনীতে তিনি পার্টিও রাখেন, যেটি কিনা ফুকেটের পার্টি থেকেও ছিল অধিক জাঁকজমকপূর্ণ, যে পার্টির জন্য মূল্য দিতে হয়েছিল নিকোলাসকে তার স্বাধীনতা দিয়ে। 16শো শতাব্দীতে ইতালীয় জ্যোতির্বিদ এবং গণিতবিদ গ্যালিলিও নিজেকে এক অনিশ্চিত অবস্থানে পেয়েছিলেন। যদিও তিনি জানতেন তখনকার শাসকদের কিভাবে খুশি রাখতে হয়। গ্যালিলিওকে আজও জ্ঞানের ভাণ্ডার মানা হয়, কিন্তু তখনকার শাসক বা রাজাদের কাছে জ্ঞানের কোনো মূল্য ছিল না। মূল্য ছিল ওনাদের নামের, ওনাদের প্রশংসা। গ্যালিলিও ঠিক তাই করত। ওনার আবিষ্কারকে ওই রাজা বা শাসকদের উৎসর্গ করে দিত। এতে তার ভক্তও বাড়ত ছাত্রের সংখ্যা। একবার তিনি এক সামরিক কম্পাস আবিষ্কার করেন। তিনি তা গনজাগা ডিউকের কাছে উৎসর্গ করেন, আর কম্পাসের ব্যবহারের ব্যাখ্যা করে একটি বই মেডিসিসের নামে উৎসর্গ করেন। এতে উভয় শাসকই তার প্রতি কৃতজ্ঞ ছিল, কিন্তু সমস্যা এটাই ছিল যে তার যত ভক্ত ছিলেন তাকে উপহার দিতেন বা তার প্রশংসা করতেন, কিন্তু কোনো অর্থ দিতেন না। তাই তিনি এই পরিস্থিতি থেকে বের হতে এক উপায় খুঁজলেন। তিনি 1610 সালে যখন জুপিটার বা বৃহস্পতি গ্রহের চাঁদ আবিষ্কার করেন, তখন তা তার পৃষ্ঠপোষকদের মধ্যে ভাগ না করে মেডিসিসের পরিবারকে উৎসর্গ করলেন, যারা একজন ইতালীয় ব্যাংকিং পরিবার ছিল, যারা তাদের ক্ষমতা এবং অর্থ সম্পদের জন্য সুপরিচিত ছিলেন। যখন মেডিসির পরিবারকে গ্যালিলিও তার আবিষ্কারকে উৎসর্গ করেন, তখন তাদের রাজনীতি বা অর্থ সম্পদের চেয়ে অনেক বেশি উপরে প্রদর্শন করেন, ধরেন দেবতাদের স্থানে।
মেডিসি রাজবংশের প্রথম প্রতিষ্ঠাতা কোসিমো তার এরকম উৎসর্গকে অনেক বেশি সমর্থন করেছিলেন। এমনকি তার রাজবংশের প্রতীক হিসেবে তিনি জুপিটারকে ঘোষণা দেন। গ্যালিলিও কাহিনীকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেন জুপিটার ও তার চাঁদ সরাসরি মেডিসি পরিবারের সাথে সংযুক্ত। মেডিসি পরিবারের রাজা কোসিমো I হলেন জুপিটার, আর তার 4 রাজপুত্র 4 চাঁদ জুপিটারের আশেপাশে ঘোরে। আর মানুষকে এমন বিশ্বাস করালো যে মেডিসি পরিবারই সকল সুনাম, ধন সম্পদ ও অর্থ উপার্জন করবে। এতে কোসিমো II এতটাই প্রভাবিত হন যে গ্যালিলিওকে রাজদরবারের অফিসিয়াল দার্শনিক গণিতবিদ হিসেবে নিয়োগ করেন, যার পূর্ণ বেতন ছিল। এখন গ্যালিলিও তার অর্থ এবং অবস্থান নিয়ে নিশ্চিত হয়ে গেলেন, যা কিনা আগে ছিল না। তাহলে গ্যালিলিওর সাথে এমন কেন হলো? কারণ সোজা, সব মাস্টারকে অন্যদের থেকে উঁচু এবং শ্রেষ্ঠ হিসেবে দেখাতে পছন্দ। এই বিষয়ে সুফলি গ্যালিলিও উঠিয়েছিলেন। ওই সময় রাজাদের আবিষ্কার বা বিজ্ঞান দিয়ে কোনো কর্ণপাত ছিল না, মূল্য ছিল শুধু তাদের সুনাম আর খ্যাতি দিয়ে। সেই জন্য তিনি মেডিসি পরিবারকে শুধু নিজের না, পুরো জাতির উপরে রেখে দিয়েছিলেন। এর থেকে অসাধারণ কোনো মাস্টারের জন্য হতেই পারে না। আর গ্যালিলিও সেটাই করে দেখিয়েছে, যেটা নিকোলাস ফুরকেট করতে পারে। সো হোয়াট ডিড উই লার্ন ফ্রম দিস এক্সাম্পলস? সবারই কিছু ইনসিকিউরিটিস আছে, নিজের ইগো বা প্রাইড রয়েছে। তাহলে কি আমরা সকলের ফিলিংসের মূল্যায়ন করব? মোটেই না। আপনি শুধু তাদের সুপ্রিয়রিটিই বজায় রাখবেন যাদের দ্বারা আপনার লাভ হবে। আপনি এটা ভাববেন না যে এটা পুরাতন কালের ঘটনা ছিল, এটা নতুন যুগ। আজও সকল মাস্টার সব থেকে উঁচু এবং সুপ্রিয়র হতে পছন্দ করেন। আপনাকে শুধু তাদের ওই ইম্পর্টেন্সটা অনুভব করাতে হবে যেটা তারা চায়। শুধু খেয়াল রাখবেন এই ইমপ্রেশন যেন ইনসিকিউরিটিসে পরিবর্তন না হয়ে যায়। যদি আপনি অনেক চালাক হন, বোকার মতো থাকেন, অতি আকর্ষণীয় বা চার্মিং হলে কম আকর্ষণীয় বা চার্মিং হয়ে থাকেন, এমন ভুল করেন যেটাতে কোনো ক্ষতি হবে না, যেটার জন্য আপনাকে আপনার মাস্টারের সাহায্য নিতে হয়। এটাতে তিনি একটা স্পেশালিটি আর পাওয়ারফুল পজিশন পেয়ে যাবেন, আর সে নিজেকে অনেক বড় অনুভব করবেন। 2টা পদ্ধতি হতে পারে, হয়তো অ্যাঙ্গারে ভরপুর রাক্ষসদের তাদের সুপিরিয়রিটি দেন, না হলে নিজেকে কম করে দেখেন। এখন হয়তো ভাববেন আমি নিজেকে কম কেন দেখাবো? বিশ্বাস করেন, অন্তকালে বোকা জন কলবার্ট টিকেছে নাকি নিকোলাস ফুকেট? একজন সতর্ক ব্যক্তি জানেন কখন নিচু হতে হবে আর কার সামনে নিচু হতে হবে। এই লয়ের মানে এই না যে সবাইকেই সুপিরিয়র ফিল করাবেন। যদি আপনার মাস্টার একটা পাওয়ারফুল আর সাস্টেইনেবল পজিশনে থাকেন, তবে তাকে সুপিরিয়র ফিল করাতেই হবে। কিন্তু যদি আপনার মাস্টার খোকলা হয় আর দুর্বল পরিস্থিতিতে থাকেন, তাহলে তাকে সুপিরিয়র ফিল করানোর কোনো প্রয়োজন নেই। ওই সময় আর দয়া দেখাবেন না, পুরো শক্তি দিয়ে তাকে নিচে দেখান আর তাকে নিচে নামানোর চেষ্টা করেন। কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে ওই মাস্টার আর কখনো সাস্টেইন করতে না পারেন। আউটস্মার্ট ইউর মাস্টার অ্যান্ড উইন দ্য পাওয়ার। কারণ শেষে ক্ষমতা শুধু সময়েরই গোলাম, শুধু আপনাকে সঠিক সময় নির্বাচন করতে হবে। ভিডিও হয়ে গেছে সম্পূর্ণ। আর যদি এই সিরিজের কথা বলি, তাহলে যারা এই বইটি পড়েছেন তবে তারা জানেন এই লতে আরও অনেক এক্সাম্পলস রয়েছে, যেটা অফকোর্স আমি সবগুলো নিই, কারণ আমি চাই আপনি বই পড়েন। কারণ যেটা আপনি পড়ে বুঝবেন সেটা শুনে কম বুঝবেন। আমি শুধু সেই এক্সাম্পলসগুলোই নিয়েছি যেগুলো ইম্পর্ট্যান্ট আর লকে পুরোপুরি জাস্টিফাই করতে হেল্প করবে। তো কমেন্ট করে জানান এই প্রথম পার্ট কেমন লাগলো আপনাদের। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ আর বি কার্সড বাই ইঙ্ক।